সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে আর এস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি একটি চ্যাপ্টার নিয়ে। আজকে যে চ্যাপ্টারটা আগের পর্ব থেকে শুরু হয়েছে এটা হচ্ছে ঐকিক নিয়মের চ্যাপ্টার বা চেন রুল। তো এই ঐকিক নিয়ম 15 নম্বরের চ্যাপ্টার। এই 15 নম্বরের চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে 491 পেজে। এর বেসিক যে রুলগুলো আগের দিন আলোচনা করা হয়েছে এবং স্টার্টিং 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা ভিডিওটি দেখেছো। আজকে তার পরবর্তী পর্ব 11 থেকে পরবর্তী অঙ্কগুলো শুরু হবে। তো এই অঙ্কের যে অঙ্কগুলো আছে তার মধ্যে এই অঙ্কগুলো কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক এর মধ্যে আছে। তো অঙ্কগুলো খুব ভালো করে দেখতে হবে। এখানে কয়েকটি অঙ্কের মধ্যে আছে যেমন দিল্লি এবং কলকাতার প্রকৃত দূরত্ব 1450 কিলোমিটার। সেটা ভারতের একটি ম্যাপে 5 সেন্টিমিটার দেখানো হলে ম্যাপটি কী ধরনের ম্যাপ বা ম্যাপটির দুটো ম্যাপের মধ্যে রেশিও কত হবে সেটা জানতে চেয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। 17.5 মিটার উঁচু একটা পতাকা দণ্ডের ছাপ 40.25 মিটার দূরে পতিত হলে ওই একই হিসেবে একটি বিল্ডিংয়ের ছায়া 28.75 দূরে পতিত হলে বিল্ডিংটির উচ্চতা কত হবে। আবার এই ধরনের আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। যেমন হচ্ছে 10টি দান্ত বিশিষ্ট একটি চাকায় 14টি দান্ত বিশিষ্ট একটি বড় চাকাযুক্ত আছে, মানে একটি 6টি দান্ত বিশিষ্ট চাকার সঙ্গে একটি 14টি চাকা বিশিষ্ট একটি দান্ত চাকা বিশিষ্ট চাকা আছে, দুটো চাকা। তো যদি ছোট চাকাটি 21 বার ঘোরে তাহলে বড় চাকাটি ওই সময় কতবার ঘুরবে। আবার এরপরে আছে একটি শিবিরে 120 জন লোক বা 200 জন শিশুর খাওয়ার মজুদ আছে। যদি 150 জন শিশুর খাওয়া হয়ে থাকে তাহলে বাকি খাবার কতজন লোককে দেওয়া যাবে। তো এই ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কিছু অঙ্ক আছে যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় পড়ে। তো আমরা পরপর অঙ্কগুলো করব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে। তো শুরু করার আগে বলবো যারা এই চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে তোমরা এই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতেই থাকবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু কিছু বইয়ের সলিউশন এখানে পরপর থাকবে এবং এছাড়াও বিভিন্ন ধরনের সিরিজ আসতে থাকবে যেগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী এবং সময় উপযোগী। তো তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না যাতে করে নোটিফিকেশান পেতে পারো। আর যারা চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে ধন্যবাদ জানাবো, বিশেষ ধন্যবাদ। তারা এই চ্যানেলের সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করেছে বলে। যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে তোমরা ভুলো না এবং একটি লাইক দিয়ে দিও। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম যে অঙ্কটা 11 দাগের অঙ্ক, এটা কি বলেছে একবার দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 11 দাগের অঙ্ক। এটা বলেছে যদি একটি বালতির 4/9 অংশ ভরতে 1 মিনিট সময় লাগে তাহলে বাকি অংশ ভরতে কত সময় লাগবে। এখানে যেটা দেখানো হচ্ছে যে 4/9 অংশ ভরতে 1 মিনিট সময় লাগছে। বাকি অংশ বলতে কি, যখন অংশে থাকবে সবসময় কিন্তু সম্পূর্ণ অংশ বলতে এক অংশ বোঝায়। তাহলে বাকি অংশ সেটা যদি বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করব, এক অংশ থেকে যে অংশটা দেওয়া আছে সেটা বের করে নেব। তাহলে 1 - 4/9, তার মানে কত হচ্ছে, এটা হবে 5/9। কী করে করছি, এটা লসাগু হবে। এটা 9 এখানে আসবে, 4 - 4 থাকবে উপরে আর নিচে 9 থাকবে, 5/9। এটা হচ্ছে বাকি অংশ। তাহলে যেটা দেখা যাচ্ছে যে এটা তো সমানুপাতিক সম্পর্ক, কারণ বেশি অংশ ভর্তি করতে বেশি সময় লাগবে। তো সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা এটা 4/9 অনুপাত 5/9 সমানুপাত বা সমান চিহ্ন দিতে পারি, 1 অনুপাত এখানে এক্স দিলাম। এটা এইভাবে অনুপাতিক হারে কিংবা ঐকিক নিয়মেও করতে পারি। আমি দুরকম প্রসেসে দেখাবো, কোনো অসুবিধা নেই। যেটা সহজ মনে হবে সেটা করে নিতে পারো। ঐকিক নিয়ম আমরা প্রথম থেকে পড়ে এসেছি, পাটিগণিত মানেই ঐকিক নিয়ম। তো খুব সহজে সেটা হয়ে যাবে যে এত অংশ করতে এত সময় লাগে, এক অংশ করতে কত সময় লাগবে, বাকি অংশ করতে কত সময় লাগবে। তো সিম্পল নিয়ম। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক অংশটা বড় হচ্ছে, আগের তুলনায় বড় হচ্ছে না ছোট হচ্ছে, সেইভাবে কিন্তু মানের পরিবর্তন হবে ডান দিকে যেটা থাকবে। তো এই রেশিওর ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা দেখতে হয় না। এটার ক্ষেত্রে সিম্পল, আমাদের এক্স বের করতে হবে তখন কি করব, এক্স সমান এইটা গুণিতক এটা বাই এটা। সিম্পলভাবে ক্যালকুলেশান হয়ে যায়, এখানে কিছু নয়। এখান থেকে ডাইরেক্ট আমি ক্যালকুলেশান করব কি, এক্স সমান কী হবে না 5/9 গুণিতক 1 বাই 4/9। এটা যদি কি করে হচ্ছে তোমরা আগের এপিসোডটা দেখতে পারো, তাতে কিভাবে এসছে, এটা কিভাবে আসে সব কিছুই দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। তো এখানে তাহলে 5/9 গুণিতক 9/4 হচ্ছে 1, তো যাই গুণ থাক না কেন সেটাই আসবে, সেটাতে তাহলে কিছু ব্যাপার না। এটা হচ্ছে 4/9,
তাহলে x সমান হচ্ছে 4-এর 9, 4-এর 5-এর 4। তো তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে এই এক্সটা কী ধরেছিলাম না, বাকি অংশটা করতে কত সময় লাগবে। তাহলে বাকি অংশ করতে 5-এর 4 মিনিট সময় লাগবে। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা যদি সিম্পল ঐকিক নিয়মে করি, ঐকিক নিয়মটা যেভাবে হয়, এটা তো খুব পুরনো প্রসেস এবং সবাই জানে। তো 4-এর 9 অংশ ভরতে সময় লাগে 1 মিনিট। 1 অংশ ভরতে সময় লাগবে কত, 1/4-এর 9 মিনিট। আর বাকি অংশ মানে 1 মাইনাস এইটা, তার মানে 5-এর 9 অংশ ভরতে সময় লাগবে কত, আচ্ছা এটাকে যদি এটা উল্টে যাবে, উল্টে হলে 9-4 হয়ে যাবে, আর এটা 5-এর 9 হবে, 9 কেটে যাবে, হচ্ছে কত, 5-এর 4। এটা একই অ্যান্সার, তো একই আসবে। আমি যে কোনো প্রসেসই করি না কেন, যদি প্রসেসটা ঠিক থাকে তাহলে অ্যান্সার একই আসবে। এক্ষেত্রেও অ্যান্সার হবে 5-এর 9, 5-এর 4। তো এই গেল, এটা হচ্ছে সম্পূর্ণ ঐকিক নিয়ম, যেটা আমরা সবাই জানি এবং আগেও করেছি এটা এই ধরনের। তো এইটা হচ্ছে স্পেশাল টাইপের নিয়ম, যেটা শর্টকাট প্রসেসেই খুব সহজে করা যেতে পারে। এবং এটা শর্টকাট প্রসেস নয়, এটা কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা এই দুটো নিয়মেই করতে পারি, কিন্তু ক্যালকুলেশানটা এটা আমরা শর্টকাটে করেছি। এই অংশটা এইখান থেকে ডাইরেক্ট নিয়ে এসেছি। এটা কিভাবে হচ্ছে সেটা তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও, আগের এপিসোডটা, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। 12 দাগের অঙ্ক বলেছে দিল্লি এবং কলকাতার প্রকৃত দূরত্ব 1450 কিলোমিটার, যেটা ভারতের ম্যাপে 5 সেন্টিমিটার দেখানো হয়েছে। তো ম্যাপটি আঁকতে কোন স্কেল ব্যবহার করা হয়েছে? কোন স্কেল ব্যবহার করা হয়েছে মানে আগের স্কেল এবং এই যেটা হচ্ছে স্কেলে কিভাবে পরিমাপ করা হয়েছে সেটা আমাদের দেখাতে হবে। তার মানে কি, এটা উত্তর যে অপশানগুলো আছে সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের প্রকৃত যে দূরত্ব তার সঙ্গে সঙ্গে এই যে ম্যাপের যেভাবে দূরত্ব কাউন্ট করা হয়েছে তাদের যে অনুপাতটা সেটা আমাদের বের করতে হবে। তো একটা অপরটার কত গুণ। তো এখানে এটা একটু অন্য টাইপের অঙ্ক, স্পেশাল টাইপের অঙ্ক। এই অঙ্ক কিন্তু আগের এপিসোডে করা আছে, তোমরা ওখানে দেখে নিতে পারো। এখন কি হচ্ছে, কোনো ম্যাপ যখন তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রকৃত ডিস্টেন্স সেখানে করা সম্ভব হয় না, কারণ প্রকৃত ডিস্টেন্সটা অনেক বড় হয়। সেক্ষেত্রে ওই ম্যাপের ওই ছোটো কাগজের মধ্যে কিন্তু সম্পূর্ণ অংশটা দেখা যায় না। একটা কাগজের মধ্যে আমি ভারতের সম্পূর্ণ পুরো ভারতবর্ষটা এঁকে দিতে পারছি ম্যাপের সাহায্যে, কিন্তু একটা এই ভারতবর্ষ তো এই ছোটো জায়গা নয় যার এইটুকু কাগজের সাহায্যে আঁকা যায়। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট রেশিও তৈরি করে তার বিভিন্ন অংশ বিভিন্ন স্টেটকে একটা রেশিওর মধ্যে রেখে তৈরি করা হয়েছে, যেটা একটা স্টেটের সঙ্গে আর একটা স্টেটের যে রেশিও সেইভাবেই সেইটাকে কোনটা ছোট কোনটা বড় কতটা ছোট একটার তুলনায় আরেকটা কতটা তুলনামূলকভাবে এভাবে তৈরি করা হয়েছে। তো সেই জন্য কী হয়, প্রকৃত ডিস্টেন্স ওইখান থেকে বোঝা যাবে না। তো সেই জন্য এইখানে যেটা অঙ্কটা তারই উপর বেস করে তৈরি করা হয়েছে যে প্রকৃত ডিস্টেন্স দেওয়া আছে 1450 কিলোমিটার, কিন্তু সেটা হচ্ছে কত, 5 সেন্টিমিটার। তাহলে এদের মধ্যে রেশিওটা কত হবে, এটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে যেটা প্রশ্ন। তো 5 সেন্টিমিটার ক্ষেত্রে এখানে কত নির্দেশ করছে, তাহলে 1450। 1 সেন্টিমিটার হলে তাহলে কত হতো, 1450/5, 5 দিয়ে যদি ভাগ করে দিই, 5 2 10, 5 9 45, 0, তার মানে হতো 209 মিটার, কিমি, সরি এটা। তাহলে 1 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, সমান হচ্ছে কত, 290 কিলোমিটার। এটা হচ্ছে দুটোর মধ্যে যে পার্থক্য। তো এইবারে এই স্কেলটা কেমন হচ্ছে, তাহলে স্কেলের যে রেশিওটা হচ্ছে 1:290। এইবারে এটা তো কিলোমিটার আছে, দুটো কিন্তু এই রেশিও বের করতে গেলে কিন্তু একই এককে রাখতে হবে, হয় দুটোকে কিলোমিটার করব, না হলে দুটোকে সেন্টিমিটার করব। আমরা দুটোকে সেন্টিমিটার করে দেবো। তাহলে এটাকে যদি সেন্টিমিটার করি এর সঙ্গে কত গুণ করতে হবে, তো এক্ষেত্রে 290 কিলোমিটার সমান হচ্ছে কত, 29 × 10⁶ সেন্টিমিটার।
তো আমরা জানি হাজারে মিটার হয়, আবার 1000 থেকে সেন্টিমিটার গেলে সেখানে এক বেটে দুটো শূন্য 100 হয়। তো সেক্ষেত্রে তাহলে এটা আমরা এখানে ব্যবহার করব কি 10⁶, 1:29 × 10⁶। এটাই হবে আমাদের যে স্কেলটা ব্যবহার করা হয়েছে তার রেশিও, বা এটাই উত্তর। তো সেক্ষেত্রে আমরা দেখে নিই অপশানগুলো কোনটা কারেক্ট। 1.29 × এই ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। এটা একটা বিশেষ টাইপের অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আগেও করা হয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো ওখান থেকে। তো এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। এখানে 13 দাগের অঙ্ক। নেক্সট অঙ্ক এটা বলেছে যে 17.5 মিটার উঁচু একটি পতাকা দণ্ডের ছাপ যদি 40.25 মিটার দূরে পতিত হয়, ওই একই হিসাবে একটি বিল্ডিংয়ের ছায়া 28.75 মিটার দূরে পতিত হলে বিল্ডিংটির উচ্চতা কত হবে। তো এখানে যেটা হচ্ছে যে এটা একটা পতাকা দণ্ডের উচ্চতা, যেটার ছায়াটা এত দূরে পড়েছে। তো এখানে বিল্ডিংটা কত উচ্চতা জানি না, বিল্ডিংটার উচ্চতা আমরা এক্স ধরে নেব। সেক্ষেত্রে দূরত্বটা, তার ছায়াটা পড়েছে এত দূরে। তাহলে আমরা যদি রেশিও, প্রথমে বিল্ডিং আর পতাকা দণ্ড দুটো একই রকমের, এদের রেশিওটা প্রথমে আমরা এদের অনুপাতটা করব। এটা আমি ডান সাইডে যদি রাখি, এখানে দুটোর ছায়ার যে দূরত্বটা সেটা আমরা পরপর লিখলাম। এটা সমান কি হচ্ছে, 17.5 অনুপাত এক্স। আমি আগেও বলেছি এটার ক্ষেত্রে এক্স আমরা কীভাবে বের করবো, এটা ইন্টু এটা 28.75 গুণিতক 17.5 বাই 40.25। তো এবারে এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এটা দেখব এটা ক্যালকুলেশন কত হয়। তো ক্যালকুলেশন করলে এটা হবে এক্স = 12.5। তো ক্যালকুলেশনটা আমি রাফে করে নিয়েছি, তোমরা এই ক্যালকুলেশনটা সিম্পল ক্যালকুলেশন করে নিতে পারো। এটার বেসিক কিছু নেই, এটাতে দশমিকটা তুলে দিতে পারি, দশমিক তুলে দিয়ে 5 দিয়ে এটা কেটে দিতে পারি। এই দুটো দশমিক একই জায়গায় যেহেতু আছে, দশমিক উঠে যাবে। আর এটার দশমিক তোলার জন্য উপর নিচে 10 দিয়ে গুণ করব, আর কিছু নয়। বাকিটা সব কাটাকুটি হবে, এখানে 5 দিয়ে কাটবে, সবগুলোই 5 দিয়ে কাটবে। ইন্টু 10 থাকলে সমস্ত দশমিক উঠে যাবে, এবং ওই 10টা 5 দিয়ে কাটবো, দিয়ে বাকি যেটা থাকবে সেটা গুণ করে ভাগ করে দেখব যে এটা 12.5 মিটার হচ্ছে। তো তাহলে এক্সের দূরত্ব, এখানে যেটা বিল্ডিংয়ের উচ্চতা ধরেছিলাম সেটা হচ্ছে কত, 12.5 মিটার। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 14 দাগের অঙ্ক। এটা বলেছে যে দিনের এক নির্দিষ্ট সময়ে 16 মিটার উঁচু একটি টিভি টাওয়ারের ছায়া 24 মিটার দূরে পতিত হয়। ওই একই হিসাবে 3 মিটার পতাকা দণ্ড বিশিষ্ট একটি স্মৃতিসৌধের ছায়া দিনের ওই নির্দিষ্ট সময়ে 50 মিটার দূরে পতিত হলে পতাকা দণ্ড সহ স্মৃতিসৌধের উচ্চতা কত হবে। তো এটা ওই আগের অঙ্কের মতো একই রকমের অঙ্ক, এতে বিশেষ কোনো আলাদা কিছুই নেই। তো এটাতে আমরা পতাকা দণ্ড সহ স্মৃতিসৌধের উচ্চতা আমরা ধরে নেব যে শুধু স্মৃতিসৌধ নয়, পতাকা দণ্ড সহ সমান এক্স মিটার। এটি তো মিটারে আছে, সব মিটার ধরে নিলাম। এককটা কিন্তু একই থাকতে হবে অনুপাত বের করার সময়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইবারে আমাদের যে পয়েন্টগুলো দেওয়া আছে, এখানে হচ্ছে 36 মিটার উঁচু একটি টিভি টাওয়ার, তার ছায়াটা এত দূরে পড়েছে। তাহলে নির্দিষ্ট 50 মিটার দূরে যদি পতিত হয়, তাহলে এক্সট্রা করতে হবে। তাহলে এখানে ছায়ার দূরত্বটা এখানে এটাতে দেওয়া আছে, তাহলে ছায়ার দূরত্ব আমরা প্রথমে লিখব 24 অনুপাত 50 সমান হচ্ছে কত, এটা 36 অনুপাত এক্স। সমান বা সমানুপাত চিহ্ন, এখানে সমানুপাত চিহ্নও দিতে পারি, একই জিনিস। তো তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা সহজে এক্স বের করে নিতে পারবো। তাহলে এক্স সমান আমরা নিয়ম বলেছি কি, এখানে
এটা গুণিতক এটা বাই এটা, তাহলে 50 গুণিতক 36 বাই 24, 6 6 36, 6 4 24, 2 কাটলে এটা 25, এটা 2, এটা আবার 3 কাটবে মানে 75 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তর পেলাম 75 মিটার। এবারে 75 মিটার হচ্ছে কত? স্মৃতিসৌধের, আচ্ছা, পতাকা সহ স্মৃতিসৌধের উচ্চতা। এইবারে এখানে যেটা বলা আছে, এখানে টুইস্টটা এখানে যে 3 মিটার পতাকা দণ্ড, তাহলে পতাকা দণ্ড যদি 3 মিটার হয় তাহলে স্মৃতিসৌধের উচ্চতা কত হবে? তো এই অঙ্কটার ক্ষেত্রে 75 উত্তর হলেও কী হবে, এখানে একটু ভাষাটা যদি দেখো, এই ভাষার মধ্যে কিন্তু একটু টুইস্ট আছে। তো এটা হয় এটা অনুবাদের সমস্যা, তার জন্য এখানে সমস্যা হতে পারে। তো এখানে যেটা পরিষ্কার করে দেখার দরকার আছে, তো স্মৃতিসৌধের এখানে যেটা বলেছে যে একই হিসেবে 3 মিটার পতাকা বিশিষ্ট একটি স্মৃতিসৌধের ছায়া দিনের নির্দিষ্ট সময়ে 50 মিটার দূরে পড়ে। এখানে বলেছে যে পতাকা দণ্ড যেটা, সেটা হচ্ছে 3 মিটার ছায়া বিশিষ্ট একটি স্মৃতিসৌধের ছায়া, মানে পতাকা দণ্ড সহ যদি ধরে নেই তাহলে সেটা এইটা। তো তাহলে পতাকা দণ্ড সহ স্মৃতিসৌধের উচ্চতা যেটা, তাহলে সেটাকে আমরা যেহেতু এক্স ধরেছি সেটা 75 মিটার ধরবো। এইবারে এখানে যদি বলা হয় শুধু স্মৃতিসৌধের, যেহেতু পতাকা দণ্ডের আমাদের 3 মিটার বলা আছে, শুধু যদি স্মৃতিসৌধের উচ্চতা বলে সেক্ষেত্রে উত্তর কত হবে? না, সেক্ষেত্রে উত্তর শুধু যদি স্মৃতিসৌধের উচ্চতা বলে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে, এটার পতাকা এক্সটাকে আমরা পতাকা দণ্ড সহ স্মৃতিসৌধ ধরেছি, সেক্ষেত্রে আমরা উত্তর করব এক্ষেত্রে যদি বলে শুধু স্মৃতিসৌধের উচ্চতা, তো তাহলে এই পতাকা দণ্ড সহ স্মৃতিসৌধ থেকে আমরা পতাকা দণ্ডের যে উচ্চতা সেটা আমরা বাদ দেবো, সেটা হচ্ছে 3 মিটার, তার মানে হবে 72 মিটার। তো সেটা যদি থাকতো সেক্ষেত্রে 72 মিটার উত্তর হতো। যেহেতু আমাদের এখানে পরিষ্কার বলে দেওয়া আছে পতাকা দণ্ড সহ স্মৃতিসৌধের উচ্চতা, তো সেহেতু আমরা 75 মিটারই উত্তর এখানে রাখবো। এই উত্তরটা তাহলে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। যদি বলতো শুধু স্মৃতিসৌধের উচ্চতা, সেখানে আমরা করতাম 72 মিটার, তখন হতো বিটা কারেক্ট অ্যান্সার। এটা দুটোই হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কী ধরনের ভাষাটা দেওয়া আছে সেটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। এটা আর এক রকমের হতে পারে যে এখানে 3 মিটার বিশিষ্ট একটি স্মৃতিসৌধের ছায়া, এখানে যদি শুধু স্মৃতিসৌধটা বলা হয় পতাকা সহ নয়, সেক্ষেত্রে কিন্তু অঙ্ক অন্যরকমভাবে আসবে। তো এটাতে বিভিন্ন রকমের হতে পারে, ভাষাটা কেমন দেওয়া থাকবে তার উপর নির্ভর করছে এই অঙ্কের উত্তর কেমন হবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কটা দেখে নিই। 15 দাগের অঙ্ক। এটা কি বলেছে? এটা বলেছে যে একজন লোক একটি কাজের 5/8 অংশ 10 দিনে শেষ করে, ওই একই হিসেবে বাকি কাজটি শেষ করতে তার কতদিন সময় লাগবে? তো এখানে বাকি কাজটা কি না, বাকি কাজ হচ্ছে টোটাল কাজ, আমরা অংশ থাকলে বলেছি টোটাল কাজকে 1 অংশ ধরে নেব, তাহলে বাকি কাজ হচ্ছে 1 - 5/8, তাহলে এটা 1 থেকে যদি কোনো কিছু মাইনাস করা হয় সেটা হর মাইনাস লব হবে। তো তাহলে এক্ষেত্রে আমরা 3/8 করব, আর লব হরটা তো যেটা আছে সেটা সবসময় থাকবে। তাহলে এটাই হচ্ছে বাকি কাজ। এইবারে এই বাকি কাজটা কত দিনে, আমাদের যেটা হচ্ছে যে 5/8 অংশ করে 10 দিনে শেষ করে, তাহলে এই ক্ষেত্রে যত আমাদের অনুপাতটা কেমন করব, এইগুলো সব সমানুপাত হচ্ছে বলে আমরা একইভাবে সব করে যাচ্ছি। যেটা ব্যস্ত অনুপাত হবে সেটা কিন্তু আলাদা হবে। তো এই ক্ষেত্রে যদি লোক সংখ্যা থাকতো সেখানে ব্যস্ত অনুপাত থাকতো, কিন্তু যেহেতু কাজের সংখ্যার সঙ্গে দিনের সম্পর্ক, কাজের পরিমাণের সঙ্গে, তো যত বেশি কাজ হবে তত বেশি দিন লাগবে, সেক্ষেত্রে এটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে ওই একই রকমভাবে করব। প্রথমে আমরা যেটা এক্স আছে এক্সটাকে শেষে রাখবো। তো 5/8 অংশটাকে প্রথমে লিখলাম, প্রথমটা করার জন্য 10 দিন সময় লাগছে, দ্বিতীয়টা করার জন্য আমরা x দিন সময় লাগবে ধরে নেব। তাহলে এই ক্ষেত্রে আমরা x বের করব 3/8 গুণিতক 10/5/8, ওই একই নিয়মে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 3/8 গুণিতক 10 গুণিতক এটা উল্টে গুণ হয়ে যাবে 8/5,
8 8 কেটে যাবে, 5 2 10, তার মানে 6। তাহলে 6 দিন হবে এর অ্যান্সার। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কটা দেখে নেই। এখানে 16 দাগের অঙ্ক বলেছে 56 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে, ওই একই কাজ 42 জন লোক কত দিনে শেষ করতে পারবে। একই রকমের অঙ্ক, এটা তোমরা পজ করে নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারো। এখানে লোক সংখ্যার সঙ্গে দিনের সম্পর্ক বলা হয়েছে। তো তাহলে লোক সংখ্যা কতজন লোক, এই ক্ষেত্রে লোক সংখ্যা কমলে দিন বাড়বে। তো সেক্ষেত্রে একটার সঙ্গে একটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আগের অঙ্কের মতো এইখানেই আলাদা। আগেরটা সমানুপাতিক ছিল, এক্ষেত্রে কিন্তু সমানুপাতিক নেই, এক্ষেত্রে ব্যস্তানুপাতিক আছে। এইটা কিন্তু লক্ষ্য করতে হবে, অঙ্কের ক্ষেত্রে ভাইটাল ব্যাপার। এটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু অঙ্ক এক্ষেত্রে ভুল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি লোক সংখ্যাটা ধরে নিই, প্রথমে 42 জন, তার সঙ্গে এটা 56 জন লোক সংখ্যা, সেটার সঙ্গে আমরা কি সমানুপাত করব না, 42 জন এক্ষেত্রে আমাদের করে এক্স দিনে, আর 56 জন 24 দিনে করে। এটা উল্টে লিখব যেহেতু এটা ব্যস্তানুপাত সম্পর্ক। তাহলে প্রথমেরটা লিখব 24, তারপরেরটা 56 দিনে, যেটা এক্ষেত্রে প্রথমে 24 লিখব তারপরে এক্স। তো এই ক্ষেত্রে কিন্তু এই অনুপাত অনুসারে এটা যদি সরল অনুপাত হতো, যেটা লেখা হতো আগে, যে 42 জন লোক যত দিনে কাজ করে সেটা এখানে লেখা হবে, 56 জন লোক যত দিনে কাজ করে সেটা লেখা হবে। কিন্তু যেহেতু এটা ব্যস্তানুপাতিক, সেহেতু প্রথমটা যেভাবে লেখা হয়েছে তার ঠিক বিপরীত ক্রমে এটা লিখতে হবে। আর সবসময় আমরা কি করব, এক্সট্রাকে শেষে রাখার চেষ্টা করব, যাতে করে ওই সূত্রটা কাজে লাগে, যেটাতে কি না এক সমান 56 এটা গুণিতক এটা বাই এটা, ওই একই সূত্র সবসময় ইউজ করার চেষ্টা করব, যাতে করে বিভিন্ন সূত্র মনে রাখার দরকার হবে না, খুব সহজে আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারবো। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে নিই, তাহলে 7 6 42, 7 8 56, 6 4 24, 8 4 32। তাহলে আমাদের এখানে হলো কি 32 দিন, এক সমান হচ্ছে 32 দিন। তাহলে 32 দিন শেষ করতে সময় লাগছে, এটাই হবে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 17 দাগের অঙ্ক। এটা বলেছে 30 জন লোক একটি কাজ 16 দিনে করতে পারে, একই কাজ 20 দিনে করতে কতজন লোকের প্রয়োজন হবে। তো ওই একই ধরনের যেটা দিনের সঙ্গে লোক সংখ্যার এখানে একটা আনুপাতিক হারে দেওয়া আছে, যে 30 জন লোক একটি কাজ করে 16 দিনে, 20 দিনে ওই কাজটি করবে কতজন লোক। এখানে দিন সংখ্যা বাড়ছে, দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমাতে হবে। তো সেই ক্ষেত্রে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি আছে, প্রথমটা আমরা সেভাবেই লিখব, এটা 30 জন লোক, আর এটা দিন সংখ্যা আছে, দিন দুটো আছে, যেহেতু প্রথমে আমরা দিন লিখব 16 দিন আর 20 দিন। তো তাহলে প্রথমে 16 লিখব না 20 লিখব প্রথমে, না দ্বিতীয়টা যেহেতু উল্টে লিখব, এটা একটু বোঝার আছে, যে আমি প্রথমে 16 লিখলাম তারপরে 20 লিখলাম। এইবারে দ্বিতীয়টা তাহলে কি লিখতে হবে, দ্বিতীয়টা লিখতে হবে যে 16, এখানে উল্টে লিখতে হবে, 16 জায়গায় 30 লেখা চলবে না, 16 জায়গায় এক্স লিখতে হবে, আর তারপরে 20 পজিশানে আমাদের 30 লিখতে হবে। কিন্তু এক্সটার পজিশান চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সের পজিশান আমরা ঠিক করার জন্য এটাকে উল্টে লিখব। এটাকে উল্টে লিখলে প্রথমে 20 লিখব, তারপরে 16 লিখব, সমানুপাত দিয়ে এখানে 30 অনুপাত এক্স। তো এই জন্য এইভাবে লেখা হয়। এটা আগে পরে লেখার এই যে জিনিসটা, এটা জেনে রাখলে কিন্তু কোনো সমস্যা হয় না। সেই জন্য আমরা 20 আগে লিখবো না 16 আগে লিখবো। এখানে 16 যেহেতু আগে আছে, অনেকে 16 আগে লেখার চেষ্টা করবে, এটা কিন্তু থার্ড পজিশানে থাকবে। এটা থেকেও ক্যালকুলেশন করা যায়, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা ভগ্নাংশ করব, এটা বাই 20 সমানুপাতের জায়গায় সমান চিহ্ন দেবো, এটা এক্স বাই 30। এইবারে এখান থেকে আমরা এক্স বের করে নেবো, এক্স সমান কত হচ্ছে 16 গুণিতক 30 বাই 20, এটা হবে এক্সের মান পেয়ে গেলাম এখান থেকে। কিন্তু এখান থেকে আমরা যেটা জানি যে এক্স সমান হবে কত, এটা গুণিতক এটা বাই এটা, তাহলে 16 গুণিতক 30 বাই 20, একই জিনিস আসছে কিন্তু যেভাবেই করি না কেন, কিন্তু এইভাবে আমাদের করে অভ্যস্ত, সেহেতু আমরা এভাবে করলাম। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু যেই সিরিয়াল আছে সেই সিরিয়ালই লিখব, যেহেতু ব্যস্তানুপাত এটা উল্টে লিখব, কিন্তু এটা একই সিরিয়ালে লিখব। এবারে এইভাবে এই মাঝের ক্যালকুলেশনটা করে নিতে হবে। তো এইটা ক্যালকুলেশন যদি করি, এটা 2 এটা 3 আসবে,
এটা কেটে গেলে 8 হবে, 8 3 24। তাহলে 24 হচ্ছে আমাদের উত্তর, 24 জন লোকের প্রয়োজন হবে। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এইখানে একটু যদি টুইস্ট অঙ্কটা এখানে করতে পারতো যে 20 দিনে ওই একই কাজ 20 দিনে করতে কতজন লোকের প্রয়োজন হবে, এখানে কতজন লোক না লিখে আরও কতজন যদি লিখতো, শুধু আরও ভাষাটা এক্সট্রা যোগ করে দিলে তখন কিন্তু এখানে আমাদের এই লোক সংখ্যা থেকে বা কতজন কম লাগবে সেক্ষেত্রে কিন্তু এটা মাইনাস করতে হতো। তো এইভাবে অঙ্ক ছোট ছোট ভাষা প্রয়োগ করে অঙ্কের কিন্তু ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যায়। সেই জন্য পাটিগণিতের ক্ষেত্রে ভাষাটা অত্যন্ত জরুরি। আমি তাই বারবার বলছি, পাটিগণিত করার আগে ভাষাটাকে ভালো করে বুঝতে হবে। যদি সেরকম বুঝতে অসুবিধা হয় বারবার পড়তে হবে ভাষাটাকে। তো ভাষাটার প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্কটা কারেক্ট করার জন্য। চলে যাই নেক্সট অঙ্কে। 18 দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নেই। একজন লোক 10 দিনে একটি কাজ শেষ করবে বলে ঠিক করে, কিন্তু তাদের মধ্যে 5 জন লোক কাজে যোগ দেয়নি। মানে 10 দিনে কাজ করে যতজন লোক ছিল তার মধ্যে 5 জন লোক যোগ দেয়নি। যদি অবশিষ্ট কাজ 12 দিনে শেষ করতে চায়, যেটা 10 দিনে ছিল সেটা 12 দিনে শেষ করতে চায়, তাহলে প্রকৃতপক্ষে কতজন লোককে কাজে নিযুক্ত করা হয়েছিল। এটা একটু অন্য রকমের অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, বিশেষভাবে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আমরা প্রকৃতপক্ষে কর্মী সংখ্যা একটা ধরে নেব, যে এখানে মোট কর্মী সংখ্যা সমান x জন। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বেশি দিন হচ্ছে 10 দিন ছিল সেটা 12 দিন হয়েছে, বেশি দিন হয়েছে, তাহলে লোক কম লাগবে। তো সেই ক্ষেত্রে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে পরোক্ষ অনুপাত বা ব্যস্তানুপাত এটা ধরে নিতে পারি। ব্যস্তানুপাত হলে আমাদের যেটা নিয়ম, যে এখানে যে অংশটা যে পোর্শনটা দেওয়া আছে সেটা হচ্ছে কি না, এটা 10 দিন আর এটা 12 দিন। তো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এই যে ভাষাটা এখানে দেওয়া আছে, কিন্তু তাদের মধ্যে 5 জন লোক যোগ দেয়নি, এই ভাষাটা কিন্তু কোনোভাবেই এই অঙ্কের সঙ্গে ম্যাচ করছে না। ভাষাটা যদি আমি পুরোটা আর একবার পড়ি, এখানে বলা আছে একজন লোক 10 দিনে একটি কাজ শেষ করবে বলে ঠিক করে। একজন লোক, মনে রাখতে হবে যে একজন লোক 10 দিনে কাজটি শেষ করবে বলে ঠিক করে, তাদের মধ্যে 5 জন লোক চলে যায়, একজনের মধ্যে 5 জন কী করে যায়, কাজে যোগ দেয়নি, কি করে এটা সম্ভব হয়? তো এই ভাষাটার কিন্তু এখানে কোনো যুক্তিগ্রাহ্য কোনো যে বিশেষ এটা থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, বা এটার কোনো অস্তিত্ব আছে বলে মনে হয় না। এটাকে যদি আমি বাদ দিয়ে পড়ি, যে একজন লোক 10 দিনে একটি কাজ শেষ করবে বলে ঠিক করে, কিন্তু যদি 12 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে প্রকৃতপক্ষে কতজন লোক কাজে নিযুক্ত করতে হবে। এটা একটা সেন্স আসে যে 12 দিনে যদি কাজটি শেষ করতে পারে তাহলে প্রকৃতপক্ষে কতজনকে নিযুক্ত করতে হবে। আমি যদি এটা দিয়ে শুধু অঙ্কটা করি, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একজন লোক 10 দিনে কাজটি শেষ করে, এবারে 10 দিনের জায়গায় 12 দিনে যদি কাজটি শেষ করে তাহলে সেটা কতজন লোক লাগবে। তো এখানে দিন সংখ্যার সঙ্গে লোকের সংখ্যা আছে, দিন বাড়লে লোক সংখ্যা কমাতে পারবো, এটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমাদের এখানে দিনটা দেওয়া আছে, তাহলে দিনটাকে আমরা এইভাবেই 10:12, যেহেতু 12টা জানি না সেহেতু আমি 12টা এখানে শেষে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এক্সটাকে শেষে রাখার জন্য 12 এখানে প্রথমে রাখলাম, কারণ যে দ্বিতীয় পার্টটা এটা উল্টে লেখা হবে, তো 1:x। তাহলে সেক্ষেত্রে আমরা x সমান কী পাবো, 10 × 1/12। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি কত না 5/6। তো পূর্ণ সংখ্যায় আসছে না, 5-এর 6 দিন সময় লাগবে, 5-এর 6 জন লোককে নিযুক্ত করতে হবে। এটাতে কোনো সেন্স আসছে না যে কতজন নিযুক্ত করার দরকার হয়। সেক্ষেত্রে এটার সঠিকভাবে অঙ্কটা তৈরি হয়নি, কোনোভাবে এটার অনুবাদটা ভুল হয়েছে। এই অঙ্কটা কিন্তু অন্য রকমের হতো, এর ভাষা বা সংখ্যাগুলো কিন্তু কোনোভাবে ম্যাচ করছে না। তো এই অঙ্কটা কারেকশান এই মুহূর্তে করা সম্ভব নয়। তো যে কোনোভাবেই এই অঙ্কটা করি না কেন, এটার কোনো ভাষাগুলোর মধ্যে একটার সঙ্গে একটা সম্পর্ক যুক্ত নয়। তো তাই চলে যাচ্ছি নেক্সট অঙ্কে।
এখানে বলেছে 6টি দান্ত বিশিষ্ট একটি চাকার সঙ্গে 14টি দান্ত বিশিষ্ট একটি বড় চাকা যুক্ত আছে। যদি ছোট চাকাটি 12 বার ঘোরে তাহলে বড় চাকাটি ওই সময় কতবার ঘুরবে। তো এখানে দুটি চাকা আছে, একটা 6টি দান্ত বিশিষ্ট, একটা 14টি দান্ত বিশিষ্ট। তো তাহলে দুটো দান্ত বিশিষ্ট পরিমাণটা দেওয়া আছে, তাহলে 16:6 সমান। এই ক্ষেত্রে আমরা এর যে কীভাবে আছে এটা দেখার জন্য এটা দেখব কি বেশি দান্ত থাকলে কম পাক ঘুরবে, কম পাক ঘুরবে একই সময় কম পাক ঘুরবে। কারণ হচ্ছে কি, সেটা বেশি দান্ত থাকলে সেটা বড় চাকা হবে। তো বড় চাকা, একটা ছোট চাকা ছোট চাকা ঘুরে কম জায়গা অতিক্রম করে, বড় চাকা কিন্তু বেশি জায়গা অতিক্রম করতে হবে, তাহলে বড় চাকার বেশি সময় লাগবে। তো সেক্ষেত্রে বেশি দান্ত থাকলে সেটা কম পাক ঘুরবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক যেটা হচ্ছে, তাহলে এটা আমরা দ্বিতীয়টাকে প্রথমে লিখলাম, প্রথমটা দ্বিতীয় ভাগে লিখলাম। এইভাবে লিখে তারপরে যেটা দেওয়া আছে সেটা 21 বার, প্রথমটা 21 বার ঘুরে, ছোট চাকাটি বলেছে 21 বার ঘুরছে। তাহলে এই যে রেশিওটা, এটা বড় চাকা ছোট চাকা আছে। তো তাহলে প্রথমে এটা যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে এটা প্রথমে ছোট চাকা লিখব, তারপরে এটা বড় চাকা। তাহলে বড় চাকাটি কতবার ঘুরবে, এক্স বার ঘুরবে আমরা ধরে নিলাম। তো তাহলে এটাই হচ্ছে, এটা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারি এখানে, কিংবা সমান চিহ্ন ব্যবহার করতে পারি, কোনো ফ্যাক্টর নয়। এক্স সমান এক্ষেত্রে বের করব 6×12/14। আমি আবারও বলছি যে এই যে অনুপাতটা আমি এখানে লিখেছি, তোমরা সিম্পলভাবে 6:14 এভাবে লিখতে পারো। 6:14, প্রথমে ছোট চাকা তারপরে বড় চাকা। এই পাশে কিন্তু উল্টো হবে, প্রথমে বড় চাকা তারপরে ছোট চাকা হবে। এখানে ছোট চাকাটি যেহেতু 21 বার ঘুরে, বড় চাকাটি দেওয়া নেই, বড় চাকাটিকে এক্স ধরে নেব, তারপরে 21 লিখব। এইবারে এখানে একে ভগ্নাংশ করে এক্ষেত্রে আমরা ক্যালকুলেশান করব এরকমভাবে x/21। দুটোর ক্ষেত্রে কিন্তু একই রেজাল্ট আসবে যেভাবেই করি না কেন। এই ক্ষেত্রে আমরা এইভাবে উল্টে লিখছি কেন? উল্টে লেখার কারণ হচ্ছে এক্সটাকে শেষে রাখা। এখানে কিন্তু একটি সূত্র অ্যাপ্লাই করেছি, এটা গুণিতক এটা বাই এটা, সেই সূত্রটা একই রাখার জন্য এটাকে লিখছি এইভাবে উল্টে। যদি সিম্পলভাবে পরপর লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি যে প্রথমে যেটা আছে যেরকম আছে সেরকম পরপর তুলে দেবো, তারপরে আমরা দেখব কি এটা যে রেশিওতে আছে, প্রথমটা ছোট চাকা তারপরে বড় চাকা, যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে তার ঘোরার পরিমাণটা প্রথমে বড় চাকা তারপর ছোট চাকা করব। তো সেইভাবে এটা হয়েছে। যে কোনোভাবে আমরা করতে পারি, কিন্তু রেজাল্ট কিন্তু একই আসবে। এক্ষেত্রে 2 দিয়ে কাটলে এটা 7, এটা 3। তো এটা 12 নয়, এটা 21 হবে, লেখাটার ভুল আছে। 21 বার ঘুরে এটা 21 হবে। তো তাহলে এটা 7×3=21, তাহলে 3×3 9। এটার ক্ষেত্রেও তাই হবে, এটার ক্ষেত্রেও 9 হবে। তাহলে উত্তর হচ্ছে 9। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। 9 বার বড় চাকাটি তাহলে ওই সময় 9 বার ঘুরবে। নেক্সট অঙ্ক 20 দাগের অঙ্ক। এটা কি বলেছে এটা একটা দেখে নিই, যে একটি শিবিরে 120 জন লোক বা 200 জন শিশুর খাওয়ার মজুদ আছে। যদি 150 জন শিশুর খাওয়া হয়ে থাকে তাহলে বাকি খাওয়ার কতজন লোককে দেওয়া যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভীষণভাবে এটা লক্ষ্য করে অঙ্কটা করার দরকার আছে। এখানে লোকের সঙ্গে শিশুর তুলনা করা হয়েছে, যেখানে 120 জন লোক যতটা পরিমাণ খায় 200 জন শিশু সেই পরিমাণ খায়। এটা বলা আছে যে 120 জন লোক সমান 200 জন শিশু। এইটা কিন্তু ভাইটাল জিনিস। এইবারে বলেছে কি 150 জন শিশুর খাওয়া হয়ে গেছে। 150 জন শিশুর যদি খাওয়া হয়ে যায় তাহলে আর বাকি শিশু কতজন থাকছে? 50 জন। 50 জন শিশু, এই 50 জন শিশুর খাওয়ারটা কতজন লোকের মধ্যে বন্টন করা যাবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি কত না, 120 জন লোক সমান 200 জন শিশু। তার মানে আমরা 200 জন শিশু সমান এটাকে ঘুরিয়ে লিখতে পারি 120 জন লোক। তাহলে একজন শিশু সমান কত হচ্ছে না, 120/200 জন লোক। 50 জন শিশু, 50 জন শিশু কেন না, বলেছিলাম যে 150 জন খাওয়ার হয়ে গেছে,
তাহলে মোট 200 জন শিশু, সেখান থেকে 150 জন শিশু খেয়ে নিয়েছে। তাহলে বাকি যে খাবারটা থাকছে সেটা কতজন লোক খাবে, সেটা 50 জন শিশুর খাবারটা থাকছে, সেটা কতজন লোক খাবে, না সেটা খাবে কত, না 120/200 × 50। এবারে শূন্যগুলো যদি কেটে দিই, এটা 2 পড়ে থাকে, এটা 6 দিয়ে কেটে যাবে, 6 5 30, তাহলে 30 জন লোক খাবে। তাহলে আরও 30 জন লোককে এই খাবারটা দেওয়া যাবে। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, এই ক্ষেত্রে উত্তর হবে 30 জন। আজকে এই পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। এর মধ্যে বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, তোমরা অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করো, অঙ্কগুলোকে ভাষাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো, আশা করি অঙ্কগুলো কোনো অসুবিধা হবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, যদি ভালো মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সঙ্গে একটি লাইক করতে ভুলো না। এবং যারা যারা নতুন তাদেরকে আবার বলবো যে চ্যানেলটি যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।